হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করতে চলেছি তুল্যাঙ্কভারের পরবর্তী অংশ, ক্লাস নম্বর 2। অর্থাৎ প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তুল্যাঙ্কভার কী, মূলকের তুল্যাঙ্কভার কীভাবে ক্যালকুলেশন করতে হয়, অ্যাসিড ক্ষারকের তুল্যাঙ্কভার কীভাবে ক্যালকুলেশন করতে হয় এবং তুল্যাঙ্কভারের তার ইকুয়েশন কী হবে, ই সমান এ বাই ভি, এইগুলো আলোচনা করা হয়েছিল। আজকে আমরা আলোচনা করব তুল্যাঙ্কভারের পরবর্তী অংশগুলি, অর্থাৎ লবণের তুল্যাঙ্কভার কীভাবে গণনা করব এবং তুল্যাঙ্কভার সম্পর্কিত কিছু প্রবলেম সলিউশন করব। যে সমস্ত স্টুডেন্ট প্রথম ভিডিওটি অর্থাৎ ক্লাস 1 অর্থাৎ প্রথম ক্লাসে যে ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো লবণের তুল্যাঙ্কভার, এখন আমরা ইকুয়েশান ই সমান এবি লিখেছিলাম, তাহলে আমরা এখানে লবণের তুল্যাঙ্কভার ক্যালকুলেশন করব। তুল্যাঙ্কভার, তাহলে দেখো সূত্রটা আমরা জানি ই সমান এ বাই ভি। তাহলে এখানে এ কি বোঝাচ্ছে? এ বোঝায় লবণের আণবিক ওজন বা সংকেত ওজন। এখানে এ বোঝায় যে লবণটা তুল্যাঙ্কভার ক্যালকুলেট করতে হবে সেই লবণের আণবিক ওজন আপন ভি কী হবে? ভি আমরা যোজ্যতা বলেছিলাম। তাহলে এখানে যোজ্যতা কার? প্রতি অণু লবণে ক্যাটন বা অ্যাননে মোট যোজ্যতা, যে কোনো একটা নিবে, ক্যাটন অথবা অ্যানন। তাহলে প্রতি অণু লবণের ক্যাটন বা অ্যানন, ক্যাটন নিতে পারো অথবা অ্যাননের মোট যোজ্যতা, মোট কত যোজ্যতা হবে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা বলেছিলাম এ হচ্ছে অ্যাটমিক মাস অর্থাৎ লবণের আণবিক ওজন, আর ভি হচ্ছে যোজ্যতা বলেছিলাম। তো লবণের ক্ষেত্রে লবণ মানে এখানে ক্যাটন থাকবে, অ্যানন থাকবে, তাহলে প্রতি অণু লবণের ক্যাটন বা অ্যাননে মোট যোজ্যতা। ধরো আমরা এখানে ক্যালকুলেশন করব যে সোডিয়াম সালফেট Na2SO4, এই সোডিয়াম সালফেট, তাহলে সোডিয়াম সালফেটের আণবিক ভর আমরা ক্যালকুলেট করে নিই। দ্যাট ইজ এখানে এ কত হবে না, প্রতিটা সোডিয়াম 23 করে অ্যাটমিক ভর। তাহলে দুটি আছে 2 × 23 প্লাস সালফার একটি রয়েছে, সালফার 32, এবং অক্সিজেন 4টি রয়েছে, তাহলে 4 × 16, তাহলে এটা আসবে 46, 32 আর 64। তাহলে এটাকে যোগ করো, 46, 32, 64 যোগ করলে দেখো এইটা আসবে 142। তাহলে 142 এইটা লবণের আণবিক ওজন। এবার এটাকে ভাগ করতে হবে। আমরা কত দিয়ে ভাগ করব এটাকে? তাহলে দেখো এই লবণটাকে যদি আমরা ডিসোসিয়েট করি তাহলে দুটি অংশ পাবো। একটি হবে ক্যাটন, এখানে দুটো সোডিয়াম আছে, তাহলে 2Na+, সালফেট একটা আছে SO4 2-, তাহলে ক্যাটন এবং অ্যানন। তো ক্যাটন অ্যানন নিয়ে লবণ তৈরি হয়েছে। তাহলে এখানে প্রতি অণু লবণে ক্যাটন নাও অথবা অ্যানন নাও, যে কোনো একটা। তাহলে ক্যাটন নিলে দেখো দুটো চার্জ, প্রতিটা সোডিয়াম +1 করে, দুটো সোডিয়াম আছে, তাহলে এখানে ভ্যালেন্স যাবে 2। যদি অ্যানন নাও তাকে একটা অ্যানন আছে, অ্যাননের চার্জ হচ্ছে 2, তার মানে ভ্যালেন্সি 2। যে কোনো একটা নাও, হয় ক্যাটন অথবা অ্যানন। তাহলে এখানে সোডিয়াম সালফেটের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভর হবে E = 142 আপন যে কোনো একটা, ক্যাটন অথবা অ্যানন। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে আসবে 71। তাহলে সোডিয়াম সালফেটের
তুল্যাঙ্ক ভার আসবে 71। আবার ধরো নেক্সট এক্সাম্পল Al2SO4 অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার কত হবে? তাহলে এখানে এর মানটা বের করি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত হয় 27 করে, দুটো আছে দেখো, এখানে দুটি এল রয়েছে, তাহলে 2 × 27 প্লাস 3, সালফেট তিনটে আছে তো 3 করলাম, এর সঙ্গে গুণ হবে সালফার 32 প্লাস 4 × 16, তাহলে কত আসবে 54 আসবে, 3 এটা 32 আর 64, তাহলে এটাকে যোগ করলে কত আসবে? এইটাকে যোগ করলে দেখো, এইটাকে যোগ করলে আসবে 342। এবার অ্যালুমিনিয়াম সালফেট যে লবণটি রয়েছে সেই লবণটি আমরা এখানে বিয়োজন করব। বিয়োজন করে দেখব যে ক্যাটন বা অ্যাননে মোট যোজ্যতা কত হয়। তো Al2SO4 রয়েছে, এই Al2SO4কে যদি বিয়োজন করা হয় তাহলে 2L আসবে, দেখো দুটো L আসবে, প্রতিটা L 3 প্লাস করে প্লাস 3SO4 2-, তাহলে দেখো এখানে ক্যাটন নিলে মোট যোজ্যতা কত হবে? প্রতিটা এল দেখো 3 প্লাস করে, কোটা এল আছে? দুটো এল, তাহলে হবে 6। যদি অ্যানন নেওয়া হয় তাহলে প্রতিটা অ্যানন দেখো -2 করে, কোটা অ্যানন আছে? তিনটে, তাহলে হবে 6। তাহলে আমরা তুল্যাঙ্ক ভার এখানে লিখতে পারবো E = 342/6, 342/6। তাই 342কে 6 দিয়ে ভাগ করলে উত্তর আসবে 57। তাহলে এইভাবে লবণের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার গণনা করা যায়। আবার দেখো এইভাবেও আমরা গণনা করতে পারি যে একটা লবণ সোডিয়াম সালফেট, যেটা প্রথমে এক্সাম্পল নিয়েছিলাম, সোডিয়াম সালফেটকে যদি আমরা বিয়োজন করি তাহলে কি দেখব 2Na+ আর SO4 2-। তাহলে লিখতে পারি যে সোডিয়ামের তুল্যাঙ্ক ভার আর সালফেটের তুল্যাঙ্ক ভার দুটিকে যোগ করলে আসবে লবণ, অর্থাৎ সোডিয়াম সালফেটের তুল্যাঙ্ক ভার। এইভাবেও করা যায়। তাহলে সোডিয়াম প্লাসের তুল্যাঙ্ক ভার কত আসবে? আমরা জানি, আগে ক্লাসে ডিসকাস করা হয়েছে, সোডিয়ামের ক্ষেত্রে 23, দেখো যোজ্যতা +1 চার্জ রয়েছে, তাহলে 1 দিয়ে ভাগ করলে আসবে 23। এবং সালফেট SO4 2-, সালফেটের ক্ষেত্রে দেখো সালফার 32, 4টে অক্সিজেন আছে, 4 × 16 করে এবং 2 দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে? দেখো 32 প্লাস 64, তাহলে 32 প্লাস 64 আসবে, তো এখানে কত আসবে? 2, তাহলে আসবে 96/2, তার মানে 48। তাহলে 48 সালফেট আর সোডিয়াম 23, তাহলে যোগ করে দাও, যোগ করলে সোডিয়াম সালফেটের তুল্যাঙ্ক ভার পাওয়া যাবে 23 প্লাস 48, তা 23 48 যোগ করলে আসবে 71। দেখো 71 কিন্তু সোডিয়াম সালফেটের তুল্যাঙ্ক ভার। দেখো আমরা এই ক্যালকুলেশন করেছিলাম, এই যে 71 সোডিয়াম সালফেটের তুল্যাঙ্ক ভার। আইদার এইভাবে করতে পারো, অথবা এই লবণটিকে ভেঙে নিয়ে ক্যাটন এবং অ্যানন বের করে ক্যাটন এবং অ্যাননের তুল্যাঙ্ক ভার নির্ণয় করার পর সেই দুটিকে যোগ করে দাও, যোগ করলে লবণের তুল্যাঙ্ক ভার পাওয়া যাবে। যে কোনো একটি প্রসেস ব্যবহার করতে পারো, হয় ক্যাটন অ্যানন গঠন করে তাদের তুল্যাঙ্ক ভার বের করার পর সেই দুটি তুল্যাঙ্ক ভার যোগ করলে লবণের তুল্যাঙ্ক ভার পাওয়া যাবে, অথবা একেবারে লবণের ওজন আপন প্রতি অণু লবণ থেকে ক্যাটন বা অ্যাননে মোট যোজ্যতা দিয়ে ভাগ করলে লবণের তুল্যাঙ্ক ভার পাওয়া যাবে। তো এইভাবে লবণের তুল্যাঙ্ক ভার ক্যালকুলেশন করতে হয়। এবার কিছু আমরা প্রবলেম আলোচনা করব, তুল্যাঙ্ক ভার সম্পর্কিত কিছু প্রবলেম। তাহলে আজকে প্রবলেম নাম্বার 1, প্রথম প্রবলেম নাম্বার 1, অর্থাৎ আমরা তুল্যাঙ্ক ভারের ইকুয়েশন E = A/V, এই সমীকরণের সাহায্যে আমরা তুল্যাঙ্ক ভার ক্যালকুলেশন করব।
আজকে প্রথম প্রবলেম, দেখো প্রবলেমটি রয়েছে একটি মৌল এক্স ও ওয়াই দুটি যৌগ গঠন করে, অর্থাৎ একটা মৌল থেকে দুটি যৌগ গঠন করছে এক্স ও ওয়াই। এক্স ও ওয়াই যৌগে মৌলটির যোজ্যতা যথাক্রমে 2 ও 3। যৌগ দুটিতে মৌলটির তুল্যাঙ্ক ভারের অনুপাত কত? তাহলে একটা মৌল দুটো যৌগ গঠন করছে, একটা যৌগ এক্স আর অপর যৌগ ওয়াই। তাহলে এখানে বলছি যৌগ দুটির যোজ্যতা, অর্থাৎ এক্সের যোজ্যতা বলা হয়েছে 2 এবং ওয়াইয়ের যোজ্যতা = 3। তাহলে মৌল দুটি তুল্যাঙ্ক ভারের অনুপাত কত? একই মৌল থেকে যেহেতু দুটি যৌগ গঠন করেছে, তাহলে মৌলের অ্যাটমিক ওয়েট পরিবর্তন হয় না। সাপোজ ধরো আমি কোপার থেকে দুটি যৌগ পাবো, একটা কোপার ক্লোরাইড আর হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড আর কিউপ্রিক ক্লোরাইড। তাহলে কি কোপারে অ্যাটমিক ভর কি পরিবর্তন হবে? না, শুধুমাত্র যোজ্যতার পরিবর্তন হবে। তো সেই কারণে আমি ধরে নিই মৌলটির অ্যাটমিক ভর, বা পারমাণবিক ভর = A ধরে নিয়েছি, বা ওজন = A। তাহলে এক্সের তুল্যাঙ্ক ভার অফ এক্স = A/2 লিখতে পারি। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ওয়াই = A/3। কারণ কি আমরা সূত্র জানি A/V, ভি এর মানগুলো বলা আছে, তাহলে মানগুলো বসিয়ে দিয়েছি। এবার এখানে প্রশ্ন জানতে চেয়েছে যে তুল্যাঙ্ক ভারের অনুপাত কত, EX আর EY। তাহলে অনুপাত বের করি, A/2 = A/3। তাহলে A/2 = A/3 যদি করি আমরা, তাহলে এই অনুপাতটা কত আসবে? 3:2। তাহলে রাইট অ্যান্সার আসবে 3:2। সেকেন্ড প্রবলেম, দ্বিতীয় প্রবলেম আমরা করব যে একটি মৌল এক্স, ওয়াই ও জেড তিনটি যৌগ গঠন করে। এক্স, ওয়াই ও জেড যৌগে মৌলটির তুল্যাঙ্ক ভারের অনুপাত 1:2:3। কোন যৌগে মৌলটির যোজ্যতা সর্বোচ্চ? দেখো এখানে তিনটি যৌগ গঠন করছে, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। তিনটি যৌগ এক্স, ওয়াই এবং জেড। তো একই মৌল তিনটি যৌগ গঠন করছে, তাহলে একই মৌল যদি তিনটি যৌগ গঠন করে একটা মৌল থেকে আসছে, তাহলে সেই মৌলের পারমাণবিক ভর কিন্তু একই থাকবে। এখানে তুল্যাঙ্ক ভার, দ্যাট ইজ ই এর মানটা বলা হয়েছে 1:2:3, দ্যাট ইজ 1, 2 and 3 এর অনুপাত 1:2:3। তাহলে কোন যৌগে মৌলটির যোজ্যতা সর্বাধিক? তাহলে E = A/B। তাহলে দেখো V = A/E। তাহলে V এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল E, অর্থাৎ তুল্যাঙ্ক ভার বেশি হলে যোজ্যতা কম হবে, তুল্যাঙ্ক ভার কম হলে যোজ্যতা কী হবে? বেশি হবে। আর তুল্যাঙ্ক ভার বেশি হলে যোজ্যতা কম হবে। তাহলে দেখো তুল্যাঙ্ক ভার এক্স এর কম, তাহলে যোজ্যতা বেশি। তাহলে আমি লিখতে পারি V = 1/E। তা সুতরাং তুল্যাঙ্ক ভার কম হলে যোজ্যতা বেশি। তাহলে সর্বোচ্চ যোজ্যতা হবে কোনটা? এক্স, কারণ এক্সের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভারটা কম। তাহলে সুতরাং আমরা এক্স মৌলটির তুল্যাঙ্ক ভার সর্বনিম্ন, তাই যৌগে মৌলটির যোজ্যতা সর্বোচ্চ হবে। তারপরে প্রবলেম নম্বর 3, 3 নম্বর প্রবলেম। এম ধাতু তুল্যাঙ্ক ভার ই, এর অক্সাইডের সংকেত MX ও Y। দেখাও যে এম ধাতুর যোজ্যতা এবং পারমাণবিক গুরুত্ব যথাক্রমে 2Y/X এবং 2YE/X। তাহলে দেখো এই প্রবলেমটা কি করে সলিউশন করবে। এখানে বলা হয়েছে যে MX ও Y একটা ধাতুর অক্সাইড,
যেখানে এম ধাতুর তুল্যাঙ্ক ভার বলে দিয়েছে, এই ধাতুর তুল্যাঙ্ক ভার ইজ ইকুয়াল টু বলা হয়েছে ই, এবং ধাতুর সংকেত এইটা। তো যোজ্যতা আর পারমাণবিক গুরুত্ব কত? তাহলে দেখো এখানে এম এক্স অর্থাৎ এক্স সংখ্যক এম এর সঙ্গে যুক্ত আছে ওয়াই সংখ্যক অক্সিজেন। দেখো এক্স সংখ্যক এম ধাতুর সঙ্গে যুক্ত আছে ওয়াই সংখ্যক অক্সিজেন। তাহলে লিখতে পারি ওয়াই সংখ্যক মানে অক্সিজেনের প্রতিটা ওয়েট কত? 16 করে। তাহলে ওয়াই ইন্টু 16 গ্রাম অক্সিজেন যুক্ত আছে এক্স ইন্টু এ গ্রাম ধাতুর সঙ্গে। তাহলে এখানে এটা কি না, এ হলো ধাতুর পারমাণবিক গুরুত্ব। তাহলে এটা ধরে নিতে হবে, ধরি ধাতুর পারমাণবিক গুরুত্ব ইজ ইকুয়াল টু এ। তাহলে লিখতে পারি ওয়াই ইন্টু 16 গ্রাম অক্সিজেন যুক্ত আছে এক্স ইন্টু এ ধাতুর সঙ্গে। তাহলে তুল্যাঙ্ক ভারের ডেফিনেশন অনুসারে 8 গ্রাম অক্সিজেন যুক্ত থাকবে যত গ্রাম ধাতুর সঙ্গে, সেই ওজনটা হবে ধাতুর তুল্যাঙ্ক ভার। তাহলে আমরা লিখতে পারি একে কত হবে? এক্স এ বাই ওয়াই ইন্টু 16। তাহলে এবার 8 গ্রামে কত আসবে? এক্স এ ইন্টু 8 আপন ওয়াই ইন্টু 16। তাহলে 8 দিয়ে কালে এখানে 2 আসবে, তাহলে আসবে এক্স এ ওয়াই ইন্টু 2। এইটা হলো, এই ওজনটা হবে ধাতুর তুল্যাঙ্ক ভার। দেখো এখানে ধাতুর তুল্যাঙ্ক ভার ই দেওয়া হয়েছে, তাহলে লিখতে পারি ই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এ ওয়াই বাই 2। আমরা ধরেছিলাম এটা, তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে? এ ইজ ইকুয়াল টু আসবে 2y বাই এক্স। অর্থাৎ একটা প্রমাণ হয়ে গেল যে মৌলটির পারমাণবিক গুরুত্ব 2y বাই এক্স। এবার এর যোজ্যতা কত হবে? তাহলে দেখো তুল্যাঙ্ক ভার ই ইজ ইকুয়াল টু এ বাই ভি। তো ভি ইজ ইকুয়াল টু কত হবে? আমরা এই সূত্র জানি, ই সমান এ বাই ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু হবে এ বাই ই। তাহলে এ হচ্ছে অ্যাটমিক ওয়েট আমরা ধরেছিলাম এর মানটা, তাহলে এ বসিয়ে দাও। তুল্যাঙ্ক ভার মানটা এই পেয়ে গেছি, এই যে তুল্যাঙ্ক ভার এক্স ইন্টু এ ওয়াই ইন্টু 2। তাহলে এক্স ইন্টু এ আপন ওয়াই ইন্টু 2। তাহলে এই এ কাটলো, এই মানটা উপরে উঠবে, তাহলে 2y বাই এক্স। তাহলে যোজ্যতা হয়ে গেল 2y বাই এক্স। এখানে দুটি প্রমাণ করতে বলেছে, একটা হচ্ছে অ্যাটমিক ভর অর্থাৎ 2y বাই এক্স, আর একটা হচ্ছে যোজ্যতা 2y বাই এক্স। তারপরে 4 নম্বর প্রবলেম, এক্স গ্রাম কোনো মৌল থেকে ওয়াই গ্রাম মৌলে ক্লোরাইডের পাওয়া যায়, তাহলে মৌলটির তুল্যাঙ্ক ভার কত? এক্স গ্রাম কোনো মৌল থেকে ওয়াই গ্রাম মৌলে ক্লোরাইডের পাওয়া যায়, তাহলে এক্স গ্রাম মৌল ছিল, সেখান থেকে ওয়াই গ্রাম মৌলের ক্লোরাইড। অর্থাৎ মৌলের ক্লোরাইড বলতে মৌল প্লাস ক্লোরিন যুক্ত আছে, সেটা হচ্ছে টোটাল ভর হচ্ছে ওয়াই গ্রাম। এটা হচ্ছে মৌলের ওয়াই গ্রাম মৌলের ক্লোরাইড। তার মানে ওয়াই গ্রাম মৌলের ক্লোরাইড মানে মৌল প্লাস ক্লোরিন, সেটা টোটাল ভর হচ্ছে এখানে ওয়াই গ্রাম। তাহলে আমি এক্স গ্রাম মৌল নিয়েছিলাম, মৌল হচ্ছে এক্স গ্রাম, নিয়েছিলাম, সেখান থেকে আমি ওয়াই গ্রাম পেলাম, সেখানে ক্লোরিন যুক্ত হয়েছে বলে ওজনটা বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্লোরিন কত আছে? তাহলে ক্লোরিন রয়েছে, তাহলে বলতে পারি যে ক্লোরিনের পরিমাণ কত?
তাহলে এখানে মৌল প্লাস ক্লোরিন ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে মৌলটা বাদ দিয়ে দাও, ওয়াই মাইনাস এক্স। তাহলে আমি কি বলতে পারি যে ওয়াই মাইনাস এক্স ক্লোরিন যুক্ত আছে এক্স গ্রাম মৌলের সঙ্গে, তাই না? অর্থাৎ এইটা যোগ করে দিলে আমরা কি পাবো, ওয়াই গ্রাম পাবো। তাই লিখতে পারি ওয়াই মাইনাস এক্স গ্রাম ক্লোরিন যুক্ত আছে এক্স গ্রাম মৌলের সঙ্গে। তাহলে ওয়াই মাইনাস এক্স ক্লোরিন যুক্ত আছে এক্স গ্রাম মৌলের সঙ্গে যুক্ত আছে। তাহলে 1 গ্রামে কত হবে, এক্স আপন ওয়াই মাইনাস এক্স। ডেফিনেশন ছিল 35.5, আমরা প্রথম ভিডিওতে বা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। যদি সমস্যা হয় তাহলে প্রথম ভিডিওটি একটু দেখে নাও। 35.5 কত হবে, এক্স ইন্টু 35.5 আপন ওয়াই মাইনাস এক্স। তাহলে এই ভ্যালুটা হবে মৌলের তুল্যাঙ্ক ভার। তাহলে দেখো এখানে বুঝতে হবে যে প্রশ্নটা ছিল এক্স গ্রাম কোনো মৌল থেকে ওয়াই গ্রাম মৌলে ক্লোরাইড পাওয়া যায়, তাহলে মৌলটি তুল্যাঙ্ক ভার কত। তাহলে এক্স গ্রাম মৌল নিয়েছিলাম, ওয়াই গ্রাম মৌলে ক্লোরাইড মানে মৌল প্লাস ক্লোরিন, সেটা ওয়াই গ্রাম। তাহলে ক্লোরিন কত আছে, তাহলে এখান থেকে মৌলটা বাদ দিলে শুধুমাত্র ক্লোরিন পড়ে থাকবে। তাহলে লিখতে পারি ওয়াই মাইনাস এক্স গ্রাম ক্লোরিন যুক্ত আছে কার সঙ্গে, এক্স গ্রাম মৌলের সঙ্গে। একই কত, 35.5 কত, তাহলে উত্তরটি আসবে 35.5 এক্স বাই, তাহলে উত্তরটি আসবে এক্স আপন ওয়াই মাইনাস এক্স। এইটাই হবে মৌলের তুল্যাঙ্ক ভার। নেক্সট প্রশ্ন আমরা এখানে যে কিউপ্রাস অক্সাইডে কোপারের তুল্যাঙ্ক ভার কত। প্রবলেম নাম্বার 5, পাঁচ নম্বর প্রবলেম, কিউপ্রাস অক্সাইডে কোপারে তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। কিউপ্রাস অক্সাইড বলেছে, তাহলে কিউপ্রাস অক্সাইড হচ্ছে সংকেত হচ্ছে Cu2O। তাহলে এখানে কিউপ্রাস অক্সাইড এ কোপারের তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে হবে। তাহলে এই সংকেত থেকে আমরা কি বুঝতে পারছি, সংকেত থেকে বুঝতে পারছি যে একটা অক্সিজেন যুক্ত আছে দুটো কোপারের সঙ্গে। তার মানে 16 গ্রাম অক্সিজেন যুক্ত আছে দুটো কোপারের অ্যাটমিক ওয়েট 63.5 গ্রাম। তাহলে 2 ইন্টু 63.5 গ্রাম কোপারের সাথে সিইউ এর সাথে এটা। তাহলে একে কত হবে, একে দেখো আসবে 2 ইন্টু 63.5 আপন 16। তাহলে 8 গ্রামে কত আসবে 2 ইন্টু 63.5 আপন 16 ইন্টু 8। তাহলে 8 দিয়ে কাটো 2, তাহলে আসবে 63.5। তাহলে এখানে কোপারে তুল্যাঙ্ক ভার হলো 63.5 কোপারে। তারপর দেখো প্রবলেম 6, একটি ধাতব অক্সাইডে ওজন হিসাবে 60% ধাতু আছে, ধাতুটির তুল্যাঙ্ক ভার গণনা করো। তা ধাতব অক্সাইড বলা হয়েছে, দেখো প্রশ্নটা দেখি, যে ধাতব অক্সাইড মানে ধাতু প্লাস অক্সিজেন, ধাতব অক্সাইড মানে এখানে ধাতু প্লাস অক্সিজেন রয়েছে। তাহলে বলেছি একটা ধাতু অক্সাইডে 60% ধাতু আছে, তো ধাতু অক্সাইডে 60% ধাতু আছে, তাহলে অক্সিজেন কত থাকবে, একটা ধাতু অক্সাইডে 60% ধাতু আছে, তাহলে বাকিটা অক্সিজেন থাকবে। তাহলে 100 মাইনাস 60, তার মানে 40%। তাহলে আমি বলতে পারি এই যে ধাতব অক্সাইডে 40% অক্সিজেন যুক্ত আছে 60% ধাতুর সঙ্গে, বা 40 গ্রাম অক্সিজেন যুক্ত আছে 60 গ্রাম ধাতুর সঙ্গে। তাহলে এখান থেকে লিখতে পারি
যে 40 ভাগ বা গ্রাম লিখতে পারো, 40 ভাগ অক্সিজেন যুক্ত আছে 60 ভাগ ধাতুর সঙ্গে, তাহলে একে কত হবে? একে আসবে 60/40। তাহলে এখানে 8-এ কত হবে? কারণ আমাদের ডেফিনেশান ছিল 8 ভাগ অক্সিজেন যত ভাগ মোলের সঙ্গে যুক্ত হবে সেই ভাগটা হবে মোলে তুলাঙ্ক ভার। যদি কোনো স্টুডেন্টের সমস্যা হয় তাহলে প্রথম ভিডিওটি একটু দেখে নাও। তাহলে এখানে কত আসবে? 60/40 ইন্টু 8, 8×40, তাহলে আসবে এখানে 12, 5×12 60, তাহলে 12। তাহলে ধাতুর তুল্যাঙ্ক ভার আসবে 12, অর্থাৎ 12 আসবে। নেক্সট প্রবলেম নম্বর 7। প্রবলেম 7, 7 নম্বর প্রবলেম। 0.56 গ্রাম ধাতু অক্সাইডে 0.16 গ্রাম অক্সিজেন আছে। তাই দেখো ধাতুর অক্সাইড, এখানে ধাতুর অক্সাইড বলেছে, অক্সাইড কত? তো ধাতুর অক্সাইড মানে আমরা বুঝতে পারছি ধাতু প্লাস অক্সিজেন আছে। ধাতুর অক্সাইড মানে ধাতু প্লাস অক্সিজেন আছে, ধাতু প্লাস অক্সিজেন, রাইট? তো ধাতু অক্সাইড কত আছে? 0.56, 0.56 মানে টোটাল ধাতু প্লাস অক্সিজেন 0.56 আছে। তার মধ্যে 0.16 গ্রাম অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন রয়েছে 0.16, তো ধাতু কত হবে? ধাতু 0.56 মাইনাস 0.16, রাইট? আবার বলছি দেখো, ধাতু অক্সাইড 0.56, এর মধ্যে অক্সিজেন রয়েছে 0.16, তা ধাতু কত আছে? তাহলে এটা থেকে বাদ দাও, অক্সিজেনটা বাদ দিলে ধাতু পড়ে থাকবে, তাহলে কত আসবে? 0.40, তাহলে আসবে 0.40। তাহলে আমরা কি লিখব? লিখব যে 0.16 গ্রাম অক্সিজেন যুক্ত আছে 0.4 গ্রাম ধাতুর সঙ্গে। তাহলে একে কত হবে? 0.40, 0.16, তাহলে 8-এ কত হবে? 0.40, 0.16 ইন্টু 8, পয়েন্টগুলো তুলে দাও, আর 2 16, 2 দিয়ে কাটলে 20, তাহলে কত আসবে? 20। তা ধাতুর তুল্যাঙ্ক ভার হবে এখানে 20। তাহলে এই ক্যালকুলেশনটা একটু বুঝতে হবে। ধাতু অক্সাইড হচ্ছে 0.56, ধাতু অক্সাইড মানে ধাতু প্লাস অক্সিজেন, অক্সিজেন রয়েছে 0.16, তা ধাতু থাকবে 0.56 মাইনাস 0.16, তা সেখান থেকে লিখতে পারি 0.16 গ্রাম অক্সিজেন যুক্ত আছে 0.40 গ্রাম ধাতুর সঙ্গে। তাহলে একে কত হবে? 8-এ কত হবে? কেন 8 করলাম না? বাই দ্য ডেফিনেশন অনুসারে আমরা বলা হয়েছিল যে 8 গ্রাম অক্সিজেন যত ভাগ মোলের সঙ্গে যুক্ত থাকবে সেই ভাগটাই হবে ওই ধাতুর তুল্যাঙ্ক ভার। তাহলে এখানে রাইট আনসার আসবে 20। দেখো এরপরে প্রবলেম নাম্বার 8, অর্থাৎ 8 নম্বর প্রবলেম আমরা দেখব। প্রবলেম নম্বর 8, 8 নম্বর প্রবলেমে বলা হয়েছে 5 গ্রাম ধাতুকে অতিরিক্ত বায়ুতে উত্তপ্ত করলে 9.44 গ্রাম অক্সাইড পাওয়া যায়। ধাতুটির তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। তাহলে 5 গ্রাম ধাতুকে, অর্থাৎ এখানে ধাতু ছিল 5 গ্রাম, সেখানে বাতাসের যে অক্সিজেন রয়েছে সেটাকে উত্তপ্ত করলে ধাতব অক্সাইড পাওয়া যায়, তাহলে অক্সাইড কত পাওয়া যাবে? এখানে অক্সাইড পাওয়া যায় 9.44 গ্রাম। তাহলে আমি কী বুঝতে পারছি? ছিল আমার 5 গ্রাম, হয়ে গেছে 9.44 গ্রাম, তাহলে বাকিটা অক্সিজেন যুক্ত হয়েছে। তাহলে অক্সিজেনের পরিমাণ কত? ধাতু অক্সাইডে অক্সিজেনের পরিমাণ কত? অক্সিজেনের পরিমাণ ইজ ইকাল টু 9.44 মাইনাস 5,
তাহলে হবে কত 4.44 করতে হবে এত গ্রাম। তাহলে এবার লিখতে পারি 4.44 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 5 গ্রাম ধাতুর সঙ্গে। একে কত 8 কত, তাহলে আমরা লিখব যে 4.44 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 5 গ্রাম ধাতুর সঙ্গে। তাহলে একে কত হবে, একে আসবে 5/4.44, 8 কত আসবে, তাহলে 5 × 8 4.44। তো এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসবে 9 পয়েন্ট সামথিং। স্যার 9 পয়েন্ট সামথিং করে আমরা অ্যাপ্রক্সিমেট মানটাকে 9 করে নিচ্ছি। তাহলে ধাতু তুল্যাঙ্ক ভার আসবে 9। তাহলে এখানে ধাতু তুল্যাঙ্ক ভার আসবে 9। তো তাহলে আমরা এইভাবে কোনো ধাতুর ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার আমরা ক্যালকুলেশন করতে পারি। তো এইভাবে আমরা ধাতুর ক্যালকুলেশন করতে পারি। তারপরে দেখো প্রবলেম নাম্বার 9। 9 নম্বর প্রবলেম। এখানে প্রবলেম হচ্ছে একটি ধাতু এম এ দুটি অক্সাইডে অক্সিজেন পরিমাণ যথাক্রমে 22.53% এবং 30.38%। দ্বিতীয় অক্সাইডের সংকেত M2O3 হলে প্রথম অক্সাইডের সংকেত কী হবে? তাহলে এম এ দুটি অক্সাইড রয়েছে, তাহলে প্রথম অক্সাইডটার সংকেত কী হবে সেটা জানতে বলেছে। দ্বিতীয় অক্সাইডটার সংকেত হচ্ছে M2O3। তো দুটি অক্সাইডে প্রথমেই অক্সিজেন পরিমাণ, এখানে ছিল অক্সিজেনের পরিমাণ, পার্সেন্টেজ অফ অক্সিজেনের পরিমাণটা 22.53 দেওয়া হয়েছে। আর এখানে অক্সিজেনের পরিমাণ দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে 30.38। তাহলে এখানে মেটালের পরিমাণ কত, বাকিটা 100 মাইনাস, তাহলে 100 মাইনাস 22.53। তাহলে এই দ্বিতীয় অক্সাইডের ক্ষেত্রে মেটাল কত হবে, 100 মাইনাস 30.38। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 100 মাইনাস 22.53 রেজাল্ট আসবে 77.47। এখানে ধাতু কত আসবে, 100 মাইনাস 30.38, তাহলে রেজাল্ট আসবে 70.62। তো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এখানে সংকেত দেওয়া হয়েছে, প্রথম ক্ষেত্রে সংকেত কত হবে, এই ছিল আমাদের প্রবলেম। তো যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সংকেত দেওয়া হয়েছে, তাহলে দ্বিতীয় থেকে আমরা বের করে নেব। তাহলে দেখো এখানে এই ধাতুর ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার কত হবে, আমরা লিখতে পারি যে 3038 গ্রাম অক্সিজেন যুক্ত আছে কতর সঙ্গে না 70.62 গ্রাম ধাতুর সঙ্গে। তাহলে 8 গ্রামে কত হবে, তাহলে 8 গ্রামে দেখো কত হবে, 70.62 আপন 30.38 ইন্টু 8। তাহলে এক্ষেত্রে তুল্যাঙ্ক ভার কত আসবে, তুল্যাঙ্ক ভার আসবে 18.59। আর এর ক্ষেত্রে কত আসবে, এর ক্ষেত্রে দেখো 22.53 গ্রাম অক্সিজেন যুক্ত আছে, ধাতু হচ্ছে 77.47, যুক্ত আছে 77.47 ধাতুর সঙ্গে। তাহলে 8 গ্রামে কত যুক্ত থাকবে, 8 গ্রামে যুক্ত থাকবে 77.47 আপন 22.53 ইন্টু 8। তো এখানে ক্যালকুলেশন করে আসবে 27.5। তাহলে আমরা দুটো তুল্যাঙ্ক ভার বের করে নিয়েছি। এবার দুটো তুল্যাঙ্ক ভার বের করার পরে আমাদের প্রশ্ন হচ্ছে সংকেত কী হবে। দেখো এখানে সংকেত থেকে বলতে পারছি যে ধাতুর যোজ্যতা = 3, তাহলে এখানে সংকেত থেকে বোঝা যাচ্ছে যে ধাতুর যোজ্যতা = 3, রাইট। তো ধাতুর যোজ্যতা = 3 বোঝা যাচ্ছে। তাহলে আমরা এখানে তুল্যাঙ্ক ভার ধাতুর যোজ্যতা পেয়ে গেছি, এর তুল্যাঙ্ক ভার এর ধাতুর যোজ্যতা পাবো। তো কিভাবে করব, দেখো কিভাবে করব,
এখানে যে রয়েছে, তাহলে আমরা ফার্স্ট যে ফার্স্ট প্রথমটা ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার হচ্ছে 27.5, তো ভ্যালেন্সি ফার্স্ট ক্ষেত্রে আমরা জানি না। আর সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা সেকেন্ড অর্থাৎ ইকুইভ্যালেন্ট যে সেকেন্ড ছিল সেটা পেয়েছি 18.59। এখানে ভ্যালেন্সি অর্থাৎ সংকেত থেকে ভ্যালেন্সি বোঝা যাচ্ছে যে থ্রি, তাহলে ভ্যালেন্সি 3। তাহলে আমরা ভ্যালেন্সি বের করতে হবে, তাহলে ফার্স্ট ভাগ করে দাও, ফার্স্ট বাই সেকেন্ড, ফার্স্ট বাই সেকেন্ড ভাগ করলে কী হয়, যে তো একই থাকবে না, একই ধাতু থেকে, দেখো একই ধাতু থেকে এসেছে, তাহলে এখানে ভ্যালেন্সির সঙ্গে ইনভার্সাল প্রপোর্শনাল, মানে অর্থাৎ এ বাই ভি ফার্স্ট আসবে আর ইন্টু এ বাই ভি সেকেন্ড, মানে এ বাই ভি আসে, তাহলে অ্যাকচুয়ালি আসবে ভি সেকেন্ড বাই এ কাটবে একই ধাতু, তাহলে ভি ফার্স্ট, ভি ফর এখানে ভ্যালেন্সি, তো আমাদের ভি ফার্স্ট বের করতে হবে। তাহলে এইটা লিখতে পারলে ভি ফার্স্ট ইজ ইকাল টু আসবে ভি সেকেন্ড অর্থাৎ ভ্যালেন্সি সেকেন্ড তুল্যাঙ্ক ভার আপন ফার্স্ট। এবার মানগুলো বসিয়ে দাও, ভি সেকেন্ড কত আছে না 3 আছে, ভি সেকেন্ডে কত আছে 3 আছে, তুল্যাঙ্ক ভার দেখো 18.59, তাহলে 18.59 আর ভি 27.5, তাহলে ক্যালকুলেশন করা আসবে 2.028, তাহলে এটাকে অ্যাপ্রক্সিমেট পূর্ণসংখ্যা নাও, ভ্যালেন্সি কখনো ভগ্নাংশ হতে পারে না, পূর্ণসংখ্যা নিয়ে নাও 2। তাহলে মেটালের যোগ্যতা 2, অক্সিজেন যোগ্যতা 2, তা 2 ক্যান্সেল আউট করলো, তাহলে সংকেত কত হবে এমও, তাহলে রাইট অ্যান্সার হবে এমও। অর্থাৎ সংকেতটা ঠিক এইভাবে ক্যালকুলেশন করা হয়, এইভাবে, অর্থাৎ M2 আসতো O2 আসতো, তাহলে এখানে 2 কেটে গেল, তাহলে হবে সংকেত এমও। তো এখানে একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে যে আমরা কীভাবে এটা জানলাম যে M2O3 এর মেটালে ভ্যালেন্সি 3। দেখো কোনাগুনি করো, এম এর জায়গায় 3 বসাও আর অক্সিজেন 2 বসাও, M3O2, তাহলে আমরা সংকেতটা এইভাবে লিখি, যোজ্যতা বিনিময় করে লিখি, অর্থাৎ এম এর যোজ্যতা 3 হলে অক্সিজেনতা 2 হলে তবেই আসবে M2O3 কোনাকুনি। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে ধাতু যোজ্যতা 3। তাহলে যখন সংকেত বের করতে বলবে তখন কিন্তু যোজ্যতা জানলে আমরা কিন্তু সংকেত বের করতে পারবো। আর ধাতুর ক্ষেত্রে অজানা, সেই জন্য আমরা এম নিয়েছি, তো কী ধাতু জানি না, সেই জন্য যোজ্যতা আমরা ক্যালকুলেট করতে পারছি না, কিন্তু অক্সিজেন যখন বলা হয়েছে অক্সিজেন যোজ্যতা অলওয়েজ 2, তাই ধাতুর সঙ্গে অক্সিজেন যোজ্যতা কিন্তু 2 আসবে, তাহলে সংকেত আসবে এমও। এইভাবে অঙ্কটিকে সলিউশন করতে হবে। তাহলে আমরা এইভাবে তুল্যাঙ্ক ভারের প্রবলেমগুলিকে সলিউশন করব। যদি তুল্যাঙ্ক ভারের প্রবলেম কোনো সমস্যা হয় তাহলে প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম তুল্যাঙ্ক ভার সম্পর্কিত তথ্যগুলি, তুল্যাঙ্ক ভার কী, তুল্যাঙ্ক ভার কীভাবে ক্যালকুলেশন করা হয়, তার ইকুয়েশনগুলো কীভাবে আসছিল এবং অ্যাসিড ক্ষারক এইগুলো তুল্যাঙ্ক ভার কীভাবে বের করতে হয়। যদি সমস্যা হয় তাহলে প্রথম ভিডিওটি একটু দেখে নিও, যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রথম ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছতে পারে। ধন্যবাদ।